ভয়াবহ আকস্মিক প্লাবনের তাণ্ডবে লণ্ডভণ্ড নেপাল। নিহতের সংখ্যা বেড়ে ৩৫৯, ৫০০-র বেশি পর্যটক সহ এখনো নিখোঁজ অন্তত ১৫০০। নেপাল ও তিব্বতে ভয়াবহ প্লাবনে তছনছ পাহাড়ি জনপদ। পাহাড় ধস ও হিমবাহের বিশাল অংশ ভেঙে পড়াই বন্যার মূল কারণ ধারণা বিজ্ঞানীদের। আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে অন্তত ১২ জনের মৃত্যু। দগ্ধ ও ধোঁয়ায় শ্বাসকষ্টজনিত কারণে আহত ৫৪ জন। তিউনিসিয়াতেও তীব্র তাপপ্রবাহ। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো খবরের বিস্তারিত। আকস্মিক বন্যা আর ভূমিধসে নেপালে মৃত্যু হয়েছে অন্তত ৩৫৯ জনের। এছাড়া দেশটিতে ৫১৭ বিদেশি পর্যটক সহ এখনো নিখোঁজ অন্তত ৯১০ জন। সীমান্তের ওপার চীনের তিব্বতেও এ ঘটনায় এখনো খোঁজ মিলছে না ৫৫৮ জনের। নদীর উজানে প্রতিবন্ধকতা তৈরি হওয়ায় যে কোনো মুহূর্তে ধেয়ে আসতে পারে দ্বিতীয় দফার প্রলয়ঙ্করী ছোবল। চোখের পলকেই যেন নেমে এলো ধ্বংসযজ্ঞ। পাহাড়ি ঢল আর কাদার স্রোতে মুহূর্তেই মিশে গেল আস্ত জনপদ। নেপাল ও চীন সীমান্তে প্রকৃতির এমন রুদ্ররোষে এখন শুধুই লাশের সারি আর স্বজন হারানোর আহাজারি। বুধবার আঘাত হানা এই ভূমিধসে বেড়েই চলেছে নিহতের সংখ্যা। দুর্গত এলাকাটি সনাতন ধর্মের অনুসারীদের তীর্থস্থান কৈলাস মানস সরোবরে যাওয়ার প্রধান পথ। ফলে নিখোঁজদের তালিকায় রয়েছেন অগুন্তি বিদেশি পর্যটক। এর মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ভারতের বহু নাগরিক। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে নেপালের রাসোয়া ও নুয়াকোটা জেলা। বিপর্যয়ের কারণে নেপালের বেশ কয়েকটি মহাসড়ক বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। নেপালের এই ভূমিধসের প্রভাবে তিব্বতের জিরং বন্দরেও ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে। তিব্বতের শিগাৎসের ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে ওই এলাকার সড়কগুলোও এখন চলাচলের অনুপযোগী। এই সংকটে উদ্ধারকারী দল পাঠাচ্ছে দক্ষিণ কোরিয়া। নিখোঁজদের সন্ধান ও আটকে পড়াদের নিরাপদে উদ্ধারে নেপাল কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করবে এই দল। নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসের ঘটনায় অন্তত ৩৪ জন অস্ট্রেলীয় নাগরিক নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে সে দেশটির সরকার। নিখোঁজদের সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানানো হয়। নেপাল একটি উন্নয়নশীল দেশ। অস্ট্রেলিয়ায় এমন একটি দুর্যোগ মোকাবেলায় যে ধরনের সম্পদ ও সক্ষমতা রয়েছে নেপালের তা নেই, তাই তথ্য পাওয়া কঠিন হয়ে পড়েছে। জুন থেকে সেপ্টেম্বরের বর্ষা মৌসুমে দক্ষিণ এশিয়ায় দুর্যোগ নিয়মিত ব্যাপার হলেও বিজ্ঞানীরা এর পেছনে জলবায়ু পরিবর্তনকেই দুষছেন। আন্তর্জাতিক সংস্থা ইসিমোরের বিশেষজ্ঞ চিয়াংগং ঝাং দ্বিতীয় দফায় বন্যার ঝুঁকি নিয়ে সতর্ক করেছেন। সীমান্ত নদীর উজানে এখনো বিশাল প্রতিবন্ধকতা আটকে আছে। ফলে যে কোনো সময় দ্বিতীয় দফায় প্রলয়ঙ্কারী বন্যা আঘাত হানার সর্বোচ্চ ঝুঁকি তৈরি হয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব পড়েছে গোটা দুনিয়ায়। নেপাল প্রত্যক্ষ করল সেই ভয়াবহতার কিছুটা রূপ। রুদ্র প্রকৃতি কোথায় কখন ছোবল হানবে তা নিয়ে শঙ্কা রয়েছে সবার। জয় রায়, ডিবিসি নিউজ ডেস্ক। নেপালে বর্তমানে কি পরিস্থিতি তা জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন নেপালে অবস্থান করা মিশন গ্রিন বাংলাদেশের নির্বাহী পরিচালক আহসান রনি। জনাব আহসান রনি, আপনাকে স্বাগত ডিবিসি ওয়ার্ল্ডে। আপনার কাছে জানতে চাই যে নেপালের যে বন্যা পরিস্থিতি সেটির সবশেষ কি তথ্য আছে আপনার কাছে এবং উদ্ধার তৎপরতা কেমন দেখছেন? এখন পরিস্থিতি তো ক্রমে ক্রমে আসলে সামনে যখন আসছে তখন দেখা যাচ্ছে আমরা যতটুকু ভয়াবহতা এক্সপেক্ট করেছিলাম তার থেকে আসলে বেশি। কারণ যত ক্রমে ক্রমে সময় যাচ্ছে নিহত সংখ্যা বাড়ছে, নিখোঁজের সংখ্যা বাড়ছে এবং নেপালের যে এরিয়াতে আসলে 4টা জেলাতে যে এরিয়াতে এই ভূমিধস এবং বন্যার ঘটনা ঘটেছে সেখানে কিন্তু যে রাস্তাগুলোও ছিল সেগুলোও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। 40 কিলোমিটারের বেশি রাস্তা অলরেডি ক্ষতিগ্রস্ত হয়েছে। তো দেখা গিয়েছে যে সরকার থেকেও যে মানে সহায়তাগুলো পৌঁছাবে বা মানুষজনকে উদ্ধার করার ব্যবস্থা করবে সেটাও ব্যাহত হচ্ছে। মানে এটা সম্পূর্ণ আকাশপথেই করতে হচ্ছে। আর লোকাল যারা আছেন তারাও আসলে সহায়তা করছেন, চেষ্টা করছেন যতটুকু উদ্ধার কর্মে এগিয়ে আসা যায় সেটার জন্য। আর সরকারের পক্ষ থেকে বিভিন্ন রকম উদ্যোগ নেওয়া হয়েছে। আমি এখানে একটা সাউথ এশিয়ান
ইভেন্টে জয়েন করার জন্য এসেছিলাম, এবং এখানে গভর্নমেন্টের পক্ষ থেকেও অনেকে উপস্থিত আছেন। তারা আমাদেরকে জানাচ্ছেন যে সরকারের বিভিন্ন পার্ট গুলাকে অ্যাক্টিভ করা হয়েছে, এবং তারা প্রত্যেকেই আলাদা আলাদা দায়িত্ব নিয়ে তারা কাজগুলো করছেন। মেডিকেল সহায়তা অনেক দরকার হচ্ছে, সো মেডিকেল আলাদা আলাদা টিম তৈরি করা হয়েছে, এবং যতটুকু পারা যায় মানে সরকারের পক্ষ থেকে এখন মেইন ফোকাস তো অবশ্যই এটা, কারণ নেপালের ইতিহাসে এর থেকে বড় ধরনের বিপর্যয় আর কখনো আসলে দেখা যায়নি। এত মানুষের মৃত্যু, যেখানে এত বিদেশিরাও আছেন, এটা কিন্তু নেপালের ইতিহাসে কখনো ছিল না। এবং আরো বড় ঘটনা হচ্ছে যে মানে সংখ্যা আহসান রনি, এই জায়গায় একটু আমি আপনার কাছে জানতে চাই যে আপনি বলছিলেন যে বিভিন্ন বিদেশি পর্যটকরা আছে। আমরা যতদূর জানি যে আসলে এই দুর্ঘটনায় এখন পর্যন্ত বাংলাদেশি কোনো পর্যটকের হতাহতের খবর আমরা পাইনি। আপনার কাছে কি এমন কোনো তথ্য আছে কিনা? না, এরকম কোনো ঘটনা আমরাও জানতে পারিনি। তবে এখনো কিন্তু অনেক বিদেশি নিখোঁজ, যারা কোন দেশের সেটা আমরা এখনো জানি না। তবে এই এরিয়ার আশেপাশে, যেমন এখান থেকে তো কাঠমান্ডু থেকে 30-40 কিলোমিটার দূরেই আসলে ত্রিশুলি রিভার। তো ওই এরিয়াতে বাংলাদেশিরা আসলে কতজন গিয়েছেন এটা এখন পর্যন্ত আসলে জানা যাচ্ছে না। তবে তিব্বত এরিয়াতে একটা বড় গ্রুপ বাংলাদেশি গ্রুপ গিয়েছেন, তারা ঠিক আছেন বলে আমরা খবর পেয়েছি। আর এখন পর্যন্ত বাংলাদেশি কারোর কোনো রকম হতাহতের বা নিখোঁজের খবর পাওয়া যায়নি। আহসান রনি, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে ডিবিসি ওয়ার্ল্ডে যুক্ত হওয়ার জন্য। নেপালের বাগমাতি প্রদেশে ভয়াবহ ভূমিধসের পর এখন চারদিকে শুধুই কান্নার রোল। মৃতের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে দীর্ঘশ্বাস, আর নিখোঁজদের ভবিষ্যৎ নিয়েও দেখা দিচ্ছে আতঙ্ক। প্রিয়জনের আর খোঁজ মিলবে কিনা সেই হতাশা ভর করেছে মানুষের চোখে মুখে। স্ত্রীর হাতটা ধরে ছাদে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন কেশব প্রসাদ, কিন্তু কাদার স্রোতের কাছে হার মানতে হয়েছে তাকে। কোনো রকম নিজে বাঁচতে পারলেও স্ত্রীকে বাঁচাতে পারেননি। আমরা ছাদেই ছিলাম, পানি ঘরের উপরে তলা পর্যন্ত উঠে গিয়েছিল। চোখের সামনেই আমার স্ত্রী কাদায় চাপা পড়ে গেল, কিছুই করতে পারলাম না। আমরা ছাদে আশ্রয় নেয় বেঁচে গেছি। 4-5 ঘন্টা পরে হেলিকপ্টার এসে আমাদের উদ্ধার করে। কেশবকে উদ্ধার করে এখন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। কেশবের মতো আরো অনেকেই চিকিৎসা নিচ্ছেন বিভিন্ন হাসপাতালে। নেপালে ভয়াবহ ভূমিধসে স্বজন হারানোর কান্না এখন ঘরে ঘরে। একে একে বাড়ছে মৃতের সংখ্যা। সেটা কোথায় গিয়ে ঠেকে তা কেউই নিশ্চিত করে বলতে পারছেন না। প্রত্যক্ষদর্শীরা ভয়াবহ সেই দৃশ্যের বর্ণনা করতে গিয়ে ভেঙে পড়েছেন কান্নায়। অনেকেই আতঙ্কে কথাও বলতে পারছেন না। কি হলো, কিভাবে হলো, কিছু যেন বুঝে ওঠার আগেই সব শেষ। বাড়িঘর, রাস্তাঘাট কিছুই অবশিষ্ট নেই। মাইলের পর মাইল জুড়ে এখন কেবলই ধ্বংসযজ্ঞ। নেপাল সরকার উদ্ধার কাজ চালাচ্ছে প্রাণান্ত। বিভিন্ন দেশ ও সহায়তার হাত বাড়িয়েছে, কিন্তু ধ্বংসযজ্ঞ এতটাই ভয়ঙ্কর যে উদ্ধারকারীরাও হিমশিম। নিখোঁজদের খোঁজার পাশাপাশি আটকে পড়াদের উদ্ধারে চলছে চেষ্টা। ফারহানা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক। নেপাল ও তিব্বতে তছনছ হয়ে গেছে পাহাড়ি জনপদ, কিন্তু ঠিক কী কারণে এত শক্তিশালী পানির স্রোত তৈরি হলো তা এখনও পুরোপুরি নিশ্চিত নয়। প্রাথমিক তদন্তে সবচেয়ে জোরালোভাবে উঠে আসছে পাহাড় ধস ও হিমবাহের বিশাল অংশ ভেঙে পড়ার ঘটনা। তবে গ্লেশিয়ার লেক আউটবার্স্ট বা হিমবাহ হ্রদ বিস্ফোরণ এবং অতিবৃষ্টির ঘটনাও খতিয়ে দেখছেন বিজ্ঞানীরা। এর সঙ্গে যোগ হয়েছে জলবায়ু পরিবর্তন এবং ঝুঁকিপূর্ণ এলাকায় দ্রুত অবকাঠামো নির্মাণ। বুধবার সকাল হঠাৎ করে পাহাড়ি নদী ভোতে কষি দিয়ে নেমে এলো পানির বিশাল ঢেউ। নেপালের রাসুয়া জেলার সীমান্তবর্তী জনপদ মুহূর্তেই পরিণত হলো ধ্বংসস্তূপে। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল ভূমিকম্প থেকেই ঘটনার সূত্রপাত, কিন্তু পরে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS জানায় এটি কোনো ভূকম্পন ছিল না। বিশাল একটি ভূমিধস থেকেই তৈরি হয়েছিল ভূমিকম্পের মতো কম্পন। বিজ্ঞানীদের প্রাথমিক ধারণা, হিমবাহের বরফ ও পাথরের বিশাল একটি অংশ পাহাড় থেকে ধসে পড়ে লেন্দে খোলা নদীতে। ফলে নদীর প্রবাহ আটকে যায়, পেছনে জমতে থাকে পানি। এক পর্যায়ে সেই প্রাকৃতিক বাধা ভেঙে গেলে জমে থাকা পানি ও ধ্বংসাবশেষ একসঙ্গে নেমে আসে নিচের দিকে। পাহাড়ের উঁচু এলাকায় তৈরি হচ্ছে অসংখ্য হিমবাহ হ্রদ। এই হ্রদগুলোর অনেকগুলোর সামনে নেই কোনো কংক্রিটের বাধা। প্রাকৃতিক বরফ, পাথর ও মাটি ধরে রেখেছে বিপুল পানি।
revolving around the Western science league. প্রশ্ন হলো এ ধরনের ঘটনা নেপালে এত ভয়াবহ হয়ে ওঠে কেন? বিজ্ঞানীরা বলছেন এর কারণ হিমালয়ের দ্রুত পরিবর্তন। উষ্ণ হচ্ছে হিমালয়, গলছে হিমবাহ। তবে এখন পর্যন্ত উপগ্রহ চিত্রে বন্যার কারণ হিসেবে বড় কোনো হিমবাহ রোধের প্রমাণ মেলেনি। Discussing these kinds of catastrophe that এটি নেপালের এই শতকের অন্যতম ভয়াবহ জলবায়ু বিপর্যয় হতে পারে। দ্রুত বরফ গলে তৈরি হচ্ছে ভয়াবহ পরিস্থিতি। গতকালকে অনেক মানুষ আগাম সতর্কবার্তা পাননি। সীমান্ত পারের একটি কার্যকর আগাম সতর্কীকরণ ব্যবস্থা থাকলে প্রাণহানি কমানো সম্ভব হতো। how much the death toll will. নেপালের আবহাওয়া অফিস বলছে গত এক সপ্তাহে এই এলাকায় ব্যাপক বৃষ্টির প্রমাণ পাওয়া যায়নি। তবে বর্ষাকালে নদীগুলো আগে থেকেই পানিতে পরিপূর্ণ ছিল, সঙ্গে ছিল বরফ গলার পানি। বিজ্ঞানীরা বলছেন নেপালের ঝুঁকির দ্বিতীয় কারণ পাহাড়ের নিজস্ব ভূতাত্ত্বিক চরিত্র। নেপাল বসে আছে ভারতীয় ও ইউরেশীয় টেকটনিক প্লেটের সংঘর্ষ অঞ্চলে। প্রতি বছর এই দুই প্লেট একে অপরের দিকে প্রায় 20 থেকে 21 মিলিমিটার করে এগিয়ে আসছে। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক। আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ে অন্তত 12 জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দগ্ধ ও ধোঁয়ায় শ্বাসকষ্টজনিত কারণে আহত আরও 54 জন। আহতদের মধ্যে 6 জনের অবস্থা আশঙ্কাজনক। তীব্র তাপপ্রবাহের কারণে উত্তর আফ্রিকার দেশটিতে একদিনেই 154টি স্থানে দাবানলের ঘটনা ঘটেছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো থেকে এরই মধ্যে বহু পরিবারকে সরিয়ে নেওয়া হয়েছে। স্কিগদা, এলটার্ফ ও বুইরা সহ বেশ কয়েকটি প্রদেশের আগুন দমকল বাহিনী নিয়ন্ত্রণে এনেছে। তবে বেজাইরার 18টি পয়েন্টে এবং জিজেলের 12টি এলাকায় এখনও আগুন জ্বলছে। আলজেরিয়ার পাশাপাশি প্রতিবেশী দেশ তিউনিসিয়াতেও এখন তীব্র তাপপ্রবাহ বইছে। হরমুজ প্রণালীর জলসীমা এবং এই নৌপথ দিয়ে চলাচলকারী জাহাজ থেকে আদায় করা রাজস্ব ভাগাভাগি নিয়ে সমঝোতায় পৌঁছেছে ইরান ও ওমান। আইআরজিসির মুখপাত্র হোসেইন মোহেব্বি জানান, আলোচনার মাধ্যমে হরমুজ প্রণালীর জলসীমায় ইরান ও ওমানের নিজ নিজ অংশ এবং সংশ্লিষ্ট রাজস্বের ভাগ নির্ধারণে দুই দেশ একমত হয়েছে। মোহেব্বির দাবি, কৌশলগত এই নৌপথ এখনও ইরানের নিয়ন্ত্রণে রয়েছে এবং ইরানের অনুমতি ছাড়া কোনো জাহাজ হরমুজ প্রণালী দিয়ে চলাচল করতে পারবে না। ওয়াশিংটন জুনে ইরানের সঙ্গে সই করা শান্তি সংক্রান্ত সমঝোতা স্মারকে ফিরে এলে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া সম্ভব হবে বলে মন্তব্য করেন তিনি। এই নৌপথের নিয়ন্ত্রণ, জাহাজ চলাচল এবং রাজস্ব ভাগাভাগি নিয়ে ইরান ওমানের এই সমঝোতা আঞ্চলিক ও আন্তর্জাতিক বাণিজ্যে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। ইরানের ক্ষতিগ্রস্ত পরমাণু স্থাপনাগুলোতে এখনই পরিদর্শনের অনুমতি পাবে না জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা IAEA। বুধবার তেহরানে কথা জানিয়েছে ইরানের অ্যাটমিক এনার্জি অর্গানাইজেশনের প্রধান মোহাম্মদ ইসলামি। তিনি বলেন, সামরিক হামলায় ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো পরিদর্শনের আগে নতুন একটি পরিদর্শন প্রোটোকল তৈরি করতে হবে। ইরানের পার্লামেন্টে পাশ হওয়া আইন অনুযায়ী বর্তমানে এসব স্থাপনায় পরিদর্শন বন্ধ রাখা হয়েছে। IAEA এর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন ইসলামি। তার অভিযোগ, হামলার নিন্দা না জানিয়ে সংস্থাটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চাপের মুখে ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো পরিদর্শনের চেষ্টা করছে। তিনি জানান, সংস্থাটিকে আগে এসব স্থাপনার নিরাপত্তা ও পরিদর্শন পদ্ধতি নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করতে হবে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি সংঘাত কিছুটা কমলেও শান্তি আলোচনা থমকে আছে। একই সঙ্গে জাহাজে হামলা অব্যাহত থাকায় কৌশলগত হরমুজ প্রণালী দিয়ে চলাচল এখনও ঝুঁকিপূর্ণ। আন্তর্জাতিক বাজারে কমেছে অপরিশোধিত তেলের দাম। বুধবার এই দরপতন দেখা যায়। নিউ ইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জ অক্টোবর ডেলিভারির ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা WTI এর দাম 0.16% কমে ব্যারেল প্রতি দাঁড়িয়েছে $82.23। অন্যদিকে লন্ডনের ICE ফিউচার্স এক্সচেঞ্জে অক্টোবর ডেলিভারির ব্রেন্ট ক্রুডের দাম কমেছে 0.84%। দিন শেষে প্রতি ব্যারেলের দাম দাঁড়ায় $87.84। বাজার বিশ্লেষকদের মতে, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী দিয়ে বিপুল পরিমাণ তেল ও গ্যাস পরিবহন হওয়ায় এই পথে সরবরাহ স্বাভাবিক থাকার সম্ভাবনা আন্তর্জাতিক তেল বাজারে বড় প্রভাব ফেলছে।
ভারতের উত্তরপ্রদেশে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে 2 পাইলট নিহত হয়েছে। বৃহস্পতিবার কানপুরে গঙ্গার তীরে 2 ইঞ্জিন বিশিষ্ট 4 আসনের প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হলে ঘটনাস্থলেই নিহত হয় 2 পাইলট। পুলিশ জানিয়েছে নিহত পাইলটদের মধ্যে একজন প্রশিক্ষণার্থী ও অন্যজন প্রশিক্ষক। গুজরাটের সচিন ভাটিয়া এবং কর্ণাটকের অভিষেক পূজারী নামের 2 পাইলট বেলা 11:30টায় কানপুরের গার্গ এভিয়েশন প্রশিক্ষণ কেন্দ্র থেকে উড্ডয়ন করেন। এর কিছুক্ষণ পরই প্রশিক্ষণ কেন্দ্রে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বস্ত হয় বিমানটি। দুর্ঘটনার সঠিক কারণ এখনো জানা যায়নি। মানবাকৃতির রোবট নিয়ে চীনের যে আলোড়ন, তার আড়ালেই চলছে আরও বড় এক নীরব বিপ্লব। দেশটির কারখানায় কাজ করছে 20 লাখের বেশি রোবট। গাড়ি, ইলেকট্রনিক্স থেকে শুরু করে রোবট তৈরিতেও এখন ব্যবহার হচ্ছে যন্ত্র। শ্রমিক সংকট মোকাবেলায় এই প্রযুক্তিকে এগিয়ে নিচ্ছে বেইজিং। তবে বাড়ছে প্রশ্ন, এই অটোমেশনের ভবিষ্যতে কতটা নিরাপদ থাকবে মানুষের কর্মসংস্থান? খেলনা থেকে রীতিমতো রোবোটিক বিপ্লবের গল্পটাও বেশ আলোড়ন সৃষ্টিকারী। গল্পের শুরুটা খেলনা থেকে। একটা সময় চীন তাদের তৈরি বিভিন্ন খেলনায় ব্যাটারি দিয়ে প্রাণবন্ত করার চেষ্টা করে, আর সেখান থেকেই রোবট বানানোর ধারণা শুরু। আর এখন রীতিমতো রোবট বিপ্লব করে ফেলেছে এশিয়ার বৃহত্তম দেশটি, যা এখন দাপট দেখাচ্ছে বিশ্বজুড়ে। চীনের কারখানায় এখন মানুষের পাশাপাশি দিনরাত কাজ করছে রোবট। কেউ ওয়েল্ডিং করছে, কেউ রং করছে, আবার কেউ বা গাড়ি কিংবা ইলেকট্রনিক্সের যন্ত্রাংশ জোড়া লাগাচ্ছে। বিরতি নেই, ছুটিও নেই। অনেক রোবট আবার তৈরি করছে আরও নতুন রোবট। বিশ্বে শিল্প কারখানায় ব্যবহৃত রোবটের সংখ্যায় চীন এখন সবার শীর্ষে। চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলের চেংদুর একটি কারখানায় প্রকৌশলীরা এখন এমন রোবট তৈরির চেষ্টা করছেন যা নিজেই সিদ্ধান্ত নিতে পারবে। তবে এই পরিবর্তনের নেতিবাচক দিক এখন ভাবাচ্ছে মানুষকে। দেশের উৎপাদন খাতে কাজ করেন প্রায় 24 কোটি মানুষ হাত। রোবট ব্যবহার বেড়ে গেলে থেমে যাবে লাখো হাত। অবশ্য হাংজুর টেকনিশিয়ান ইনস্টিটিউটের মতো প্রতিষ্ঠানে তৈরি করা হচ্ছে ভবিষ্যতের প্রযুক্তি কর্মী, যার লক্ষ্য মানুষের জায়গা পুরোপুরি দখল করা নয়, বরং পাশাপাশি রোবটকে কাজে লাগিয়ে কর্মশক্তি বাড়ানো। বিশেষজ্ঞদের মতে রোবটের শরীর তৈরিতে চীন এগিয়ে থাকলেও কৃত্রিম বুদ্ধিমত্তার মস্তিষ্ক তৈরিতে আগানো যুক্তরাষ্ট্র। তবে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো দ্রুত এগিয়ে আসছে। বিশ্লেষকদের ধারণা, ভবিষ্যতের প্রতিযোগিতা হবে বুদ্ধিমত্তাকে কোটি কোটি বাস্তব যন্ত্রের মধ্যে কে কাজে লাগাতে পারছে তা নিয়ে। তবে প্রযুক্তির এই দৌড়ে উৎপাদন বাড়লেও মানুষের কর্মসংস্থান কতটা নিরাপদ থাকবে, সেই প্রশ্নের উত্তর এখনো অনিশ্চিত। ফারহানা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি ওয়ার্ল্ডে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।